আমি একেবারে কাছাকাছি পর্যায়ে গিয়ে আপনাদেরকে বলতে চাই, যেমন আমি জানেন যে আমার যখন যে ইনফরমেশন আমি পাই আমার যে সোর্সের কাছ থেকে পাই, সেই ইনফরমেশন ওভারের উপর ওভার শিওর না হলে আমি কখনোই আপনাদের সামনে কথা বলি না। আমার বদ্ধমূল ধারণা, একান্তই আমার ব্যক্তিগত ধারণা এবং আমার সোর্সের বিভিন্ন ইকুয়েশন যা বলে সেই ইকুয়েশন মিলিয়ে যেই তফসিল ঘোষণা হয়েছে সেই তফসিল অনুযায়ী 12ই ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশে বহু দুঃস্বপ্ন, বহু দূরবাদ, বহু দূর কাবাল সোজা বাংলায়। এটা মনে করবেন না যে দিল্লি থেকে গৌতম লাহিড়ী বলেছে বলে, বা এটা মনে করবেন না যে আমাদের সাংবাদিকরা যেমন মঞ্জুর আলম পান্না তিনি যুক্তি দিয়ে বলেন, বা আরো কেউ কেউ শঙ্কা প্রকাশ করেন। রাজনৈতিক নেতৃবৃন্দকে যে আমরা প্রশ্ন করি আপনারা দেখেছেন, তারা কেউ কিন্তু সরাসরি কনফিডেন্টলি উত্তর দেয় না। যদিও আমাদের আলোচকদের মধ্যে মেজর আখতারুজ্জামান রঞ্জন তিনি বলেন নির্বাচন হচ্ছে। আমি আপনাদেরকে শুধু ধরিয়ে দিতে চাই, একটা নির্বাচনের যা যা মেকানিজম, সেই মেকানিজমের কোনটা কি কাজ করছে? এই যে ইলেকশন কমিশন, সে স্যাটিসফাই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এই বাংলাদেশের সরকারি অংশ, বিরোধী অংশ, রাজনৈতিক দল কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই দেশে এখন একটা ইলেকশন করার মতন আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে? এই দেশের রাজনৈতিক পরিস্থিতি আছে? এই দেশে যারা আছে তাদের মধ্যে ভেতর ভেতর ভাগাভাগির আলাপ, কিন্তু সেই ভাগাভাগির স্বার্থে পিঠা ভাগাভাগিতে টানাটানি পড়ছে। ফলে রাজনৈতিক অংশের মধ্যে আমি গতকাল বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গার কথা বলে যা বুঝতে পেরেছি, ইলেকশন না হওয়ার জন্যই দেশের ভেতরে যে রাজনৈতিক অংশগুলো আছে তাদের মধ্যে যদি একজন ইলেকশন চায় তো 5 জন ইলেকশন চায় না। আর এই সরকারের কথা বলাই বাহুল্য, এটা ছাইরা দিমাগ কাইন্দাবাচি অবস্থা। বর্তমান ডক্টর ইউনূস সরকার, সে এখন না ঘাটকা না ঘাটকা, চোখে মুখে সরিষা ফুল দিচ্ছে। আসলে আন্তর্জাতিক প্রেক্ষাপটের দিকে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমরা অনেক আগেই বলেছি কমনওয়েলথ, আইআরআই তারা এই ফালতু টাইপের নির্বাচনের পক্ষে না। বাংলাদেশের জনগণ যেরকম ফালতু নির্বাচন দেখতে দেখতে বিরক্ত, তারা 26-এ বাংলাদেশে কোনো ফালতু নির্বাচন, 24-এর নির্বাচন, 18 নির্বাচন, 14 নির্বাচনের মতন ভুয়া নির্বাচন দেখতে চায় না, যে কারণে কোনো ভাইব্রেশন নেই সারা দেশে। নির্বাচনের কোনো তাপ, কোনো উত্তাপ বাংলাদেশে নাই। ফলে ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে সোজা সাপটা ভারত এবং আমেরিকার অবস্থান এখন স্পষ্ট। আমেরিকান সিনেটে কথাবার্তা হচ্ছে বাংলাদেশ অংশগ্রহণমূলক নির্বাচন তারা চায়, এবং আমেরিকার যত রকম মেকানিজম আছে আমরা আপনাদেরকে খুব স্পষ্ট জানিয়ে রাখি, নতুন মার্কিন রাষ্ট্রদূত আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে জয়েন করবেন। 10 থেকে 12 তারিখ নাগাদ তিনি বাংলাদেশে জয়েন করার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে স্পষ্ট জানা যাবে। ভারতের অবস্থান ক্লিয়ার। ভারত কূটনৈতিক চ্যানেলে এবং অন্যান্য সকল চ্যানেলে সে প্রকাশ করেছে সে বাংলাদেশ অংশগ্রহণমূলক নির্বাচন মানে আওয়ামী লীগ বিহীন নির্বাচন সে মেনে নেয় না এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। ফলে আকাশে বাতাসে এই আলাপ খুব জোরসোরে চলছে যে বাংলাদেশ একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পথেই যেতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং অংশগ্রহণমূলক নির্বাচন যদি না হয় তাহলে বাংলাদেশে পলিটিক্যাল স্টেবিলিটি আসবে না। সেই সময় আমার সামনে একটি খবর আছে, সেই খবরটার দিকে আপনাদেরকে একটু চোখ বুলিয়ে দিতে চাই, এর মধ্যে দিয়ে আমরা শেষ মীমাংসায় যাওয়ার চেষ্টা করব। সহিংসতা, প্রাণহানি বাড়ছে, নির্বাচন আয়োজনে ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন কেন? খবরটা জেনতেন পত্রিকার রিপোর্ট না, টেবিলে বসে এই যেই সংবাদ মাধ্যমের রিপোর্টটা সে টেবিলে বসে গল্প সাজিয়ে দিলেই সে ছাপে না, সেটা হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং এজেন্সি বিবিসির রিপোর্ট। আগামী বিবিসির রিপোর্টার মুকিমুল আহসান তিনি লিখছেন, আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের আগে দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সহিংসতা, মব ভায়োলেন্স সহ বিভিন্ন ধরনের অপরাধ দেখা দিচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। সবশেষ গত সোমবার চট্টগ্রামের রাউজানের একজন যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। রাউজান যেভাবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, কে যাবে সেখানে ইলেকশন করতে? কক্সবাজারে একজন প্রার্থীকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়ার মতন ঘটনা সামনে আসছে। আপনারা জানেন যে বিএনপির প্রার্থী, তাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। তারেক রহমান পর্যন্ত তার সঙ্গে কথা বলেছেন। গত মাসে তফসিল ঘোষণার পরদিনই ঢাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত হন ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদী। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা HRAS এর প্রতিবেদন বলছে গত বছর অর্থাৎ 2025 সালে বাংলাদেশের 914টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, মানে 1000 খানেক রাজনৈতিক সহিংসতা ঘটেছে। এতে অন্তত 133 জন নিহত হয়েছে আর আহত হয়েছে 7500 মানুষ।
ডক্টর ইউনূসের কালে, তার জামানায় এমন পরিস্থিতি আগামী জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু ও নির্বিঘ্নে করা যাবে সেই প্রশ্ন সামনে আসছে। জবাবে নির্বাচন কমিশন বলছে যে সব ঘটনা ঘটেছে তার সবগুলো রাজনৈতিক বা নির্বাচন কেন্দ্রিক সহিংসতা না। এই যে বিবিসি প্রশ্নটা তুলেছে যে এমন পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু ও নির্বিঘ্ন করা যাবে, মানে হচ্ছে যে নির্বাচনটা আসলে করা যাবে কিনা, এইটাও হয়তো বিবিসি স্পষ্ট করে বলতে পারে নাই। আর ইসি যেটা বলছে, এই আওয়ামী লীগের যেই ভুতুরে নির্বাচন, রাতের নির্বাচন, এই দামি আমি তুমি দামি দামি নির্বাচন, সেসব নির্বাচনে সিইসিরা যা বলতো, ইলেকশন কমিশন যা বলতো ঠিক সেই কথা। ধরো এগুলো কোনো বিষয়ই না, শরীফ ওসমান হাদি এগুলো দু একটা বিচ্ছিন্ন ঘটনা বলেছে না, সিইসি নিজের মুখে বলেছে, তাজ্জব করে দিয়ে মানুষকে বলেছে। সহিংসতা থাকলে একটা বড় চ্যালেঞ্জ। 24 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের দিন সারা দেশে পুলিশ থানার অস্ত্র গুলি লুটের ঘটনা ঘটে। এসব অস্ত্রের কিছু উদ্ধার করা গেলেও এখনো অনেক অস্ত্র উদ্ধার করা যায়নি। মঙ্গলবার চট্টগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানিয়েছেন, লুট হওয়া যেসব অস্ত্রের 15% এবং 30% গুলি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। শতাংশে 15 এবং 30 মনে হবে 70% তো উদ্ধার হয়েছে, কিন্তু ওই 15 এবং 30% যা হয় সেটা সংখ্যা কিন্তু হাজারের উপরে এবং গুলির সংখ্যা অনেক হাজার। বিবিসি সাব হেডলাইন করেছে, আমি সেগুলো ধরে ধরে আলোচনা করতে চাই না। রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানির হিসাব তারা দাঁড় করিয়েছে, তারা সেসব তুলে ধরেছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি জানেন? ওসি সাহেব, এসপি সাহেবরা বিএনপির দিকে হেলে পড়েছে এবং কেন্দ্রে আপনি গেলে পরে আপনার নিরাপত্তা যদি চান, আপনার নিরাপত্তা ওসি সাহেবরা কোন ভরসায় দিবে? তাদের তো মাথায় থাকবে মবকারীদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে, কারণ মবকারীদের পক্ষে এই সরকার। এই যখন সিচুয়েশন, তখন বিবিসি রিপোর্টে কি করবে নির্বাচন কমিশন সেই প্রশ্ন তোলা হয়েছে। নির্বাচন কমিশন আদতে কিছু করবে না, পুতুল নাচে